আমাদের কোর্সের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স অল 2024 এই সেমিস্টার। আর আমাদের হচ্ছে কোর্স কোড তোমরা মনে রাখবা AC 52532। ওকে, আর আমার ইনিশিয়াল হচ্ছে HI। ওকে, HI ইনিশিয়াল। সো এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে। আমি এখন সিনিয়র লেকচার হিসেবে আছি। আমার কন্টাক্ট ইনফরমেশন হচ্ছে যেটা লিঙ্কডইন, এরপরে ওয়েবসাইট আছে, কন্টাক্ট নাম্বার, এটা পার্সোনাল নাম্বার। আমি অফিশিয়াল নাম্বারটা এখানে এডিট করে দিয়ে দিব। নতুন এডিট করা হয়নি, আজকে মাত্র আমি ইয়া করলাম আর কি। সো বাকি ইনফরমেশন গুলা এখানে তোমরা পেয়ে যাবা কোর্সের জন্য। কোর্সের যে আউটলাইনটা আছে এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিবা। কোর্সের আউটলাইনটা PDF আছে এখানে। ওকে, তো ফার্স্ট ক্লাসে জয়েন করো নাই এমন কে কে আছো? ফার্স্ট ক্লাসে জয়েন করো নাই হাত তোলো একটু, হ্যান্ড রাইজ করো যারা ফার্স্ট ক্লাসে ছিলেন। ফার্স্ট ক্লাসে ছিল না দুইজন? ওকে, সো তোমাদের আর স্ট্যাটাস কি? সব সেকশনের ক্লাস স্টার্ট হয়েছে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোতে? জি স্যার। ক্লাস স্টার্ট হয়ে গেছে, আচ্ছা। যাই হোক, আই থিঙ্ক তোমরা এখন সবাই সুস্থ আছো, সবাই সেফে আছো, এখন তো আর সমস্যা নাই। তো আমাদেরকে এখন পড়াশোনার দিকে মুভ করতে হবে, বিকজ যত আমরা লেট করব তত প্রবলেম হবে। তো যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন সবকিছুই আস্তে 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 নর্মাল হয়ে যাবে, এটা সবারই প্রত্যাশা। আর তোমাদেরও এখন হচ্ছে যে তোমাদের পড়াশোনার দিকে ফোকাস হওয়া উচিত। ওকে, সো অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস যেহেতু হয়ে গেছে, তো তোমাদের আমি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আর বললাম না আজকে। আজকে আমি কন্টেন্টে মুভ করব। আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, কন্টেন্টে মুভ করব। তো কন্টেন্ট যদি আমরা একটু দেখি, লেসন 1-এ আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি আছে লেসন 1-এ। তো লেসন 1-এ আমরা বেসিক ইনফরমেশনগুলো আমরা দেখব, যে রোবোটিক্সের যে বেসিক কম্পোনেন্ট, বেসিক ইনফরমেশন, সেই জিনিসগুলো। এখানে অনেকগুলা এলিমেন্টস দেওয়া আছে, ভিডিওস, ইউটিউব ভিডিওস। তো এইটা হচ্ছে যে কম্পোনেন্টের উপরে যে কি কি এলিমেন্টস আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে হচ্ছে এই ভিডিওটা। সো এরপরেও আমাদের ক্লাস স্লাইড রয়েছে, সো ক্লাস স্লাইডগুলোই আমি আসলে এখানে দেখাবো। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্লাইড? জি স্যার। তোমরা কারা কারা মোবাইলে জয়েন করছো একটু হাত তোলো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 আর ল্যাপটপে আছো কারা কারা নতুন করে হাত তোলো সবাই যারা ল্যাপটপে যারা আছো আচ্ছা যারা মোবাইলে আছো আমি ফার্স্ট হচ্ছে যে আজকে অ্যালাউ করব ওকে বাস নেক্সট টাইম থেকে তোমরা মোবাইলে ক্লাসে জয়েন করবে না বিকজ মোবাইলে আসলে ক্লাস ফ্রুটফুল হয় না তো তুমি অনলাইনে ক্লাস তোমাকে সেই সেটআপমেন্টে এডুকেশন মোডে যাইতে হবে তোমার টেবিলে তোমার বাসায় বসে তুমি পড়াশোনা করতেছো সেই মোডে তোমার ডেস্কে বসে ক্লাস করতে হবে সো তুমি ফোনে ক্লাস করবা তুমি বাসায় আছো কিনা তুমি বাইরে আছো সো এটা আসলে মিন করে না তো তুমি চেষ্টা করবা সবাই যে মোবাইলে যাতে ক্লাস না করা হয় ঠিক আছে তো শুধুমাত্র অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ক্লাসে আসার কোনো দরকার নেই তো নেক্সট ক্লাস থেকে যদি অনলাইনে হয় তো তোমরা অবশ্যই ল্যাপটপে জয়েন করবে ওকে সো আজকে ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স এর যে বেসিক স্লাইডটা এখানে বেসিক কিছু ইনফরমেশন আমি শেয়ার করব এটা থিওরি কোর্স মানে এই স্লাইডটাও থিওরি যদিও তোমাদের কোর্সটাই থিওরি বাট আমরা হচ্ছে যে এখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করব সো ল্যাবে আমরা অনেক কাজ করব তো ফিজিক্যালি যখন তোমরা আসবে আমরা হচ্ছে যে ল্যাবে ক্লাস সো ল্যাবে আমরা অনেক এক্সপেরিয়েন্স করব রোবোটিক্স এর ওকে সো লেটস স্টার্ট ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স সো আমরা রোবোটিক্স এর জগতে আমরা ঢুকবো সো প্রথম কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ রোবোটিক্স রোবোটিক্স বলতে আমরা কি বুঝি ওকে সো এখানে অনেকগুলা ডেফিনিশন অনেকগুলা কনসেপ্ট তোমরা পাবা অনলাইনে সার্চ করলে বিভিন্ন ব্লগে বিভিন্ন ডেফিনিশনের মাধ্যমে তোমরা অনেক কিছু পাবা সো এখান থেকে আমরা হচ্ছে যে কিছু জিনিস পিক আউট করেছি এবং সেখান থেকে একটা সামারাইজ ভার্সন নলেজ আমি তোমাদেরকে শেয়ার করব সাথে সো এই কোশ্চেনের অ্যানসার যদি আমি দিতে চাই হোয়াট ইজ রোবোটিক্স তো এটা হচ্ছে যে রোবোটিক্স ইজ ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ এখানে একটা কিওয়ার্ড আছে ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স দ্যাট ইনক্লুড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সো এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চ যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন আছে বা যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার আছে সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে কেন দরকার এটা একটা কোশ্চেন হতে পারে যে রোবোটিক্স এর মেকানিক এখানে তো রোবোটিক্স তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে আর একটা ডিপার্টমেন্টই আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর সো ওইটা কেন এখানে দরকার সো রোবোটিক্সে কাজ করতে হলে তোমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজ লাগবে বিকজ অফ মেকানিক্যাল থিংস আছে এখানে জয়েন্ট আছে মুভমেন্ট করতে হয় রোবটের সো এগুলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজের মাধ্যমে এগুলো হয় তোমরা জানো যে রোবটের যে জয়েন্ট গুলো হয় এই জয়েন্ট গুলাতে বিভিন্ন ধরনের মেকানিক্যাল মেকানিজম থাকে গিয়ার মোটর গিয়ার মেকানিজম বিভিন্ন ধরনের জয়েন্ট মেকিং হয় তো এগুলা ক্যালকুলেশনের ব্যাপার আছে রিডাকশন গিয়ার আছে ঠিক আছে তো এই জিনিসগুলা এরপর হচ্ছে যে শেপ ডিজাইন করা একটা রোবটের যে শেপ ডিজাইন হয় মেকানিক্যাল শেপ এটার উপরে বেস করেই কিন্তু রোবটটা কি কাজ করবে কতটুকু পেলোড নিবে কি কত মিটার পার সেকেন্ডে এটা মুভমেন্ট করবে এটা ডিপেন্ড করে ঠিক আছে সো এই মেকানিক্যাল বডি মেকিং প্রসেসটা খুবই সেনসিটিভ এটা যদি তোমার একটু ফল্ট হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে এটা ফল করবে মেকানিক্যাল ফল্ট কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস তোমরা জানো এটা বড় অ্যাক্সিডেন্ট হয় ধরো যে রোবট পেলোড নিবে হচ্ছে 50 কেজি বা তোমার যে মেকানিক্যাল ডিজাইন সেটা 50 কেজি না সেটা 40 কেজি টলারেট করতে পারে সো এক সময় এটা কি করবে ফল করবে
সো অপারেশন টাইমে যদি অন টাইমে যদি এটা ফল করে তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সো এখানে হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজ লাগবে, এরপর হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর আমাদের নলেজ লাগবে রোবোটিক্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ কি কাজ? আমাদের তো ট্রিপল ডিপার্টমেন্টই আছে আলাদা, তাহলে রোবোটিক্সে আবার এটা কেন? বিকজ রোবটের ভিতরে যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলো যদি তুমি বানাইতে চাও বা এই সার্কিটগুলো নিয়ে তুমি বানাইলা না বাট সার্কিটগুলো নিয়ে তুমি কাজ করতে চাও, সেক্ষেত্রেও তোমাকে ন্যূনতম বেসিক একটা ইলেকট্রনিক্স এর নলেজ থাকা লাগবে। যদি তুমি একদম জিরো নলেজ থাকে ইলেকট্রনিক্স এর উপরে, তাহলে তুমি রোবোটিক্স এর এই সার্কিট নিয়ে কাজ করতে পারবে না, তুমি জয়েন্ট মেকিং করতে পারবে না, কোনো একটা কানেকশন আরেকটার সাথে আরেকটা কানেকশন তুমি মেকিং করতে পারবে না, ডাটা লেনদেনও করতে পারবে না। সো ভেরি কমপ্লেক্স হবে। সো বেসিক ন্যূনতম একটা তোমার নলেজ লাগবে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ, যেটা রোবোটিক্সে কিন্তু বেসিক রোবোটিক্সের জন্য লাগবে। ওকে, তারপরে হচ্ছে যে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স আমাদের এখানে প্রয়োজন আছে বিকজ অফ আমরা যে সফটওয়্যারটা লিখব, রোবটের জন্য যে সফটওয়্যারটা লিখব সেটা আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে লিখব। ঠিক আছে, সো রোবট তার এমনি এমনি কথা বলবে না, এমনি এমনি কাজ করবে না, তাকে ইনস্ট্রাকশন দিতে হবে উইথ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেশিন কাজ করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে, ইনস্ট্রাকশনগুলো আমাকে দিতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা যে কোনো ল্যাঙ্গুয়েজই হতে পারে। এই কারণে আমাদের কম্পিউটার সায়েন্স এখানে চলে আসছে, এই নলেজটা আমাদের লাগবে। দেন আরো কি নলেজ লাগবে আমাদের? কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর নলেজ। এটাও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নলেজ কেন লাগবে? বিকজ অফ একটা রোবটের ফুল রোবটের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্ট মিন্স সেপারেট কম্পোনেন্ট। ওকে, তো সেপারেট কম্পোনেন্ট গুলা ইন্ডিভিজুয়াল ফাংশন করে। এখন একটা রোবট একসাথে কাজ করতে হলে প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে ইন্টারনাল কমিউনিকেশন লাগবে। অ্যাজ লাইক এ হিউম্যান বডির ব্রেন কি করে? প্রত্যেকটা অর্গানের সাথে কমিউনিকেশন রাখে, কমিউনিকেশন করে একসাথে একটা বডির মানুষ হিসেবে হাঁটা চলা কথা বলা কাজ করে। সো রোবটেও সেম ভাবে রোবটের যতগুলা পার্ট আছে, যতগুলো হার্ডওয়্যার পার্ট আছে, এই হার্ডওয়্যার পার্টগুলার ইন্টারনাল কানেকশন লাগবে। ইন্টারনাল কানেকশন ছাড়া কিন্তু একটার পার্টের সাথে আরেকটা পার্টের কোনো কমিউনিকেশন না হলে কাজ করবে না। ঠিক আছে, সো এই কমিউনিকেশনটা তো এমনি এমনি হবে না, একটা প্রোটোকল আছে। সেই কমিউনিকেশন বিভিন্ন টাইপের প্রোটোকল আছে, এই প্রোটোকলের মাধ্যমে ডাটা একটা হার্ডওয়্যার থেকে আরেকটা হার্ডওয়্যারে বা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কি হয়? পাস হয়, এবং সেটার মাধ্যমে একটা সেন্ট্রালি ডিসিশন মেকিং হয়। সো ডাটা কমিউনিকেশনটা আমাদের এখানে জরুরি। তারপর হচ্ছে যে ম্যাথমেটিক্সটা আমাদের দরকার। কেন? ওয়াই? ম্যাথমেটিক্সটা দুই জায়গায় দরকার হয়। একটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্সের দরকার হয়, এরপর হচ্ছে যে প্রোগ্রামিং এর ভিতরেও আমাদের ম্যাথমেটিক্সের দরকার হয়। যখন আমরা সেন্সরের ডাটা ক্যালিব্রেশন করতে চাই তখন এখানে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল কাজ করে, মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে চাই, এআই ডেভেলপমেন্ট করতে চাই, তখন আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যালগরিদম ডেভেলপমেন্ট করতে হয়। তোমরা জানো যে অ্যালগরিদম নাথিং বাট হচ্ছে যে ম্যাথ, তাই না? ম্যাথ ইকুয়েশন। সো অ্যালগরিদম হচ্ছে এক ধরনের ইকুয়েশন। সো তো আমরা যখন ইমপ্লিমেন্ট করতে চাই সেই ইকুয়েশনগুলো আমাদের জানা থাকতে হয়, মডিফিকেশন করতে হলেও আমাদের ইকুয়েশনগুলো জানা থাকতে হয়। সো এই সব কিছু মিলিয়ে হচ্ছে এই রোবোটিক্সের জগৎটা। দ্যাট মিন্স তোমাকে যদি তুমি যদি রোবোটিক্সে কাজ করতে চাও তাহলে তোমাকে একটা গ্রুপ ওয়াইজ কাজ করা জরুরি, যেই গ্রুপের প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্টে থাকবে। কেউ হয়তো ভালো প্রোগ্রামিং পারে, কেউ হয়তো ভালো কনসেপ্ট ডিজাইন করতে পারে, কেউ হয়তো ভালো ইলেকট্রনিক্স বুঝে, ঠিক আছে, ম্যাথমেটিক্স কেউ ভালো বুঝে, এরকম করে একটা গ্রুপ তৈরি করতে হয় রোবোটিক্সে। সো এই গ্রুপ মিলে আসলে রোবোটিক্সের কাজগুলো হয়। আর যদি তুমি একাই 100 হইতে চাও, আসলে তোমাকে অনেক কিছু জানা থাকতে হবে, অনেক কিছু জানা লাগবে একটা কমপ্লিট রোবট বানাইতে গেলে। ঠিক আছে, সো তা তোমাকে ইলেকট্রনিক্সের
নলেজ থাকতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, হার্ডওয়্যারের অ্যাসেম্বলি শিখতে হবে, ঠিক আছে। তো সবকিছু মিলে তোমাকে নলেজ গ্যাদার করার পরে তুমি রোবোটিক্সে কাজ করতে পারবে। ওকে, সো ইটস বেটার টু ফর্ম হচ্ছে যে গ্রুপ। ওকে, সো গ্রুপ যদি তোমরা ফর্ম করো তাহলে এটা হচ্ছে যে বেটার হয়। সো এই কারণেই আমরা প্রত্যেকবারই রোবোটিক্সের জন্য একটা গ্রুপ তৈরি করে থাকি 5 জন করে। সো এই 5 জন করে গ্রুপ আমরা তৈরি করব, এবং এই 5 জনের গ্রুপে তোমরা যে পরবর্তী যে কাজগুলো হবে, প্রজেক্ট বলো, অ্যাসাইনমেন্ট বলো, সবাই হচ্ছে যে ওই গ্রুপ থেকেই কাজগুলো করবা, আর দায়িত্বগুলো ভাগ করে দিবা। যে যেটা ভালো পারে তাকে সেই পার্টে কাজ করতে দিবা, তাহলে দেখবা যে অনেক কিছু শিকার হয়ে যাবে, অনেক কিছু জানার হয়ে যাবে। সো আর একভাবে যদি আমি বলি যে রোবোটিক্স ইজ এ স্টাডি অফ রোবট। Robots are machines that can be used to do jobs. Some robots can do work by themselves, and other robots must always have a person telling them what to do. That means কিছু রোবট আছে যে তাকে প্রত্যেকটা কাজের জন্য আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে তুমি এখন এটা করো, এইভাবে করো, এটা করো, এইভাবে করতে হবে। একটা হচ্ছে গাইডেড মোডে কাজ করে আর কি, ঠিক আছে। আরেকটা আছে যে সেগুলা অটোমেটিক রোবট, যেগুলো আছে অটোমেটিক আছে কিছু, অটোনোমাস আছে কিছু, ঠিক আছে। সো এই রোবটগুলো দুই রকম ভাবেই কাজ করে। ওকে, সো রোবোটিক্স হচ্ছে যে রোবট নিয়ে পড়াশোনা করা, রোবট নিয়ে গবেষণা করা, এটার নামই হচ্ছে আমার রোবোটিক্স। দুই ভাবেই তোমরা বলতে পারো। তোমরা কি বুঝতে পারছো রোবোটিক্স এর যে কনসেপ্টটা? বুঝা গেল রোবোটিক্স কি জিনিস? জি স্যার। বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যে রোবটটা আসলে কি? রোবট কি? রোবোটিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। আর রোবট কি? তার মানে রোবোটিক্স এর নলেজ ইউজ করে আমরা যেই আউটপুটটা বের করি বা যেই প্রোডাক্টটা বের করি, সেটাই হচ্ছে আমরা রোবটের দিকে যাচ্ছি। তাহলে রোবটটা আমরা কোন প্রোডাক্টটাকে আমরা রোবট বলবো, এটার অবশ্যই কিছু একটা ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, এই কারণে আমরা এটাকে রোবট বলবো, তাই না? সো অনেক টাইপের ডেফিনেশন তোমরা অনলাইনে পাবা। সো reprogrammable, multifunctional, manipulator designed to move, material parts tools. Reprogrammable, that means একটা রোবটকে বারবার তুমি প্রোগ্রাম করতে পারবা, রিপ্রোগ্রাম হইতে পারবে রোবট, ঠিক আছে। মাল্টিফাংশনাল, দ্যাট মিন্স একটা রোবট মাল্টিপল টাইপের, মাল্টি ডাইমেনশনাল কাজ করার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। ম্যানিপুলেটর ডিজাইন, ম্যানিপুলেশন তো তোমরা বুঝো। ডিজাইন টু মুভ ম্যাটেরিয়াল পার্টস, দ্যাট মিন্স তার ডিজাইনটা এমন হবে যেটা তুমি কোনো একটা ম্যাটেরিয়াল পার্টস টুলসকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেস করতে পারো। এরকম যদি ডিজাইন না হয় তাহলে স্পেশালাইজড ডিভাইস ফর পারফর্মিং ডিফারেন্ট টাস্ক। মানে দুই ভাবেই বলার চেষ্টা করা হয়েছে যে যদি রোবটটা এমন একটা বিষয় যে যার ডিজাইনটা হইতে পারে যে ম্যানিপুলেটর ডিজাইন, যাতে করে একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। যদি এরকম না হয়, ম্যানিপুলেটর না থাকে, তাহলে যাতে স্পেশাল ডিভাইস ফর পারফর্মিং ডিফারেন্ট টাস্ক, ঠিক আছে, এরকম। সো এটা হচ্ছে একটা। তারপরে আমরা যদি উইকিতে সার্চ করি, সো উই ক্যান ফাইন্ড দ্য রোবট is a machine that is specially programmable by a computer, capable of carrying out a complex series of action automatically. So এটা একটা স্পেশাল, এটা একটা মেশিন, ঠিক আছে। রোবট একটা মেশিন যেটা আমরা স্পেশাল প্রোগ্রাম কম্পিউটারের মাধ্যমে আমরা কি করি, প্রোগ্রাম করতে পারি, এবং যেটা capable of carrying out a complex series of actions, একাই একটা কমপ্লেক্স সিরিজ অফ অ্যাকশনকে সে এক্সিকিউট করার ক্ষমতা রাখে। সো এটা হচ্ছে আমরা রোবট বলতে পারি। নেক্সট আমরা বলতে পারি আর রোবট ইজ এ মেশিন, রোবট এক ধরনের মেশিন that has the ability
to mimic and augment human efficiency. Okay, mimic and augment human efficiency. এটা হচ্ছে যে মিমিক মানে হচ্ছে নকল করা, অগমেন্ট মানে বৃদ্ধি করা। তার মানে মানুষের যে স্টাইল, মানুষের যে কাজের স্টাইল, সেটাকে সে অনুকরণ করবে এবং সেটাকে অগমেন্ট করে দিবে। ঠিক আছে, কারণ রোবট, তোমরা জানো মেশিন মানুষের থেকে অনেক ফাস্টলি কাজ করে। A machine or device that operates automatically or by remote control to perform various tasks. So these are the some definition. ঠিক আছে, সো এখানে আমরা 4টা ডেফিনেশন দেখলাম। এরপরে আমরা যেটা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ রোবটস, বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য দেখব, যে রোবটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে সেন্সিং। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। রোবটের যে 4টা বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি, there are 4 essential characteristics robot must have. Sensing is one of them. First of all, all robot would have to be able to sense its surrounding. That means যেই রোবটটা যেখানে কাজ করবে তার এনভায়রনমেন্ট সম্বন্ধে তাকে প্রপার নলেজ থাকা লাগবে, বোঝার ক্ষমতা থাকতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে, সে যদি পরিবেশটা না বোঝে, তার আশেপাশের পরিবেশ যদি না বোঝে, সেই রোবট সেই জায়গাতে কাজ করতে পারবে না। সো এটা কিভাবে হবে? মানুষ, অ্যানিমালস, আদার অ্যানিমালস যেভাবে করে, মানুষের যেরকম বিভিন্ন অর্গান আছে, সেন্সর আছে, বিভিন্ন অ্যানিমেলেরও বিভিন্ন টাইপের সেন্সর আছে এই পরিবেশকে বোঝার জন্য। ফর এক্সাম্পল, মানুষের কি আছে? চোখ আছে, আই আছে। সো মানুষ চোখ দিয়ে পরিবেশ বুঝে, দেখে, অবজার্ভ করে যে সামনে কি আছে, কত দূরত্বে একটা চেয়ার আছে, কিভাবে সে হাঁটবে, দরজাটা কোথায় আছে, জানালাটা কোথায় আছে, ঠিক আছে, রাস্তাতে কোনো কাদা আছে কিনা, রাস্তাতে কোনো গাড়ি আছে কিনা। তো সবকিছু দেখে শুনে বুঝে সে মুভ করে, তাই না? সো এই চোখ দিয়েই কিন্তু মানুষ সবকিছু করে। সেম ভাবে তুমি যদি বলো যে রোবটকে পরিবেশ দেখতে হবে, আশেপাশে কি আছে সেটা দেখতে হবে, দ্যাট মিন্স তুমি তাকে ক্যামেরা দিতে পারো। রোবটে যদি তুমি ক্যামেরাটা অ্যাড করো, তাহলে রোবট সে ভিশন পাবে। ঠিক আছে, ভিশন ক্যাপাবিলিটি তার এনাবল হয়ে যাবে। সে তার যে ভিজুয়ালাইজেশন, যে যাবতীয় আশেপাশে যা কিছু আছে সব সে ভিজুয়ালাইজ করতে পারবে। এবং সে এখানে একটা ক্যামেরা দেওয়া মানে এখানে অনেক কিছু এনাবল তুমি করে ফেলবে। এখানে সফটওয়্যার দিবা, এআই ডেভেলপমেন্ট করবা, অনেক কিছু করা পসিবল। টাচ এন্ড সোনার সেন্সর দিয়ে আমরা কানের কাজ করতে পারি। মাইক্রোফোন, এটা হচ্ছে টাচ সেন্সর। প্রেসার, আমরা হাত দিয়ে টাচ মেজার করতে পারি। আমাদের হাত দিয়ে কিন্তু আমরা টাচ মেজারমেন্ট করতে, প্রেসার মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, সো রোবটের বডিতে এই ধরনের টাচ সেন্সর দেওয়া থাকে, যে রোবট যখন কাজ করে তখন যদি কোনো আঘাত পায়, কেউ যদি ধরার চেষ্টা করে, ধরো একটা রোবট হাত দিয়ে কাজ করা শুরু করছে ইন্ডাস্ট্রিতে, কেউ একজন ওই হাত টানাটানি করতেছে, হাত ধরে আছে, তাহলে কি রোবট কাজ করতে পারবে? পারবে না। আর যদি রোবট কাজ করেও, তাহলে এটা কি হবে? রোবটের মোটরটা বেশি প্রেসার হবে, বেশি প্রেসার হলে কি হবে? এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো রোবট কিভাবে বুঝবে যে কেউ একজন তাকে ধরে আছে? তো সেটা হচ্ছে যে টাচ সেন্সর, বডিতে টাচ সেন্সর দেওয়া থাকে। সো বা প্রেসার, ওই টাচেরও তো বিভিন্ন ধরনের ইয়ে আছে, যে তুমি জাস্ট টাচ করছো নাকি টাচ করে একদম ধরে আছো, প্রেসার দিয়ে ধরে আছো। সো এই ধরনের সেন্সরগুলো আমি যদি বডিতে লাগিয়ে দেই, তাহলে রোবট রেসপন্স করবে। এরপরে কেমিক্যাল সেন্সর আছে। কেমিক্যাল সেন্সর, আমাদের নাক দিয়ে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের স্মেল, সেটা ব্যাড হতে পারে, সেটা গুড হতে পারে, যে কোনো ধরনের স্মেল কিন্তু আমরা বুঝতে পারি। এবং যে কোনো ধরনের ফ্লাওয়ার, ফুড, যে কোনো ধরনের কেমিক্যাল, এটা কিন্তু যদি গ্যাস, যে কোনো ধরনের কেমিক্যাল প্রপার্টিও কিন্তু আমাদের নাকে যদি লাগে, সো আমরা অবজার্ভ করতে পারি সামথিং ইজ দেয়ার। দ্যাট মিনস আমাদের এই রোবট যদি এই ধরনের ক্যাপাবিলিটি দিতে চায়, যে মানুষের নাক যেরকম সেন্স করতে পারে, রোবটও যদি এরকম সেন্স করতে পারবে, দ্যাট মিনস তাকে সেন্সর দিতে হবে। ওকে, তোমরা জানো যে
গ্যাস সেন্সর আছে, বিভিন্ন টাইপের গ্যাস সেন্সর আছে, বিকজ এয়ারের ভিতরে অনেক ধরনের ম্যাটেরিয়াল এক্সিস্ট করে। এই ম্যাটেরিয়াল কম বেশি হলে কিন্তু মানুষও বুঝতে পারে, ঠিক আছে? কোনো জায়গায় যদি গ্যাস লিক হয় মানুষ কিন্তু বুঝতে পারে, স্মেল স্মেল চলে আসে আমাদের নাকে। এটা কিন্তু রোবটও বুঝতে পারে যে এখানে গ্যাস লিকেজ হয়েছে, ঠিক আছে? সো সো হোয়াট উই নিড টু ডু, আমাদের হচ্ছে যে বেশি বেশি করে এই ধরনের এনভায়রনমেন্টাল সেন্সর অ্যাড করতে হবে। সো আমরা যদি এই এনভায়রনমেন্টাল কেমিক্যাল সেন্সরগুলো অ্যাড করি তাহলে কেমিক্যাল যেই প্রপার্টিসগুলো আছে বাতাসে, সেই বাতাসের মাধ্যমে সেই প্রপার্টিসগুলো আমরা সেন্স করতে পারবো। এরপরে আমরা যদি বলি যে রোবটের সাথে আমি কথা বলবো, সো রোবটের সাথে আমি কথা বলবো, এটা যদি আমি চাই তাহলে মানুষ কিভাবে কথা বলে? মানুষ কথা বলে মুখ দিয়ে এবং কান দিয়ে শুনে, তাহলে রোবট এই কাজটা কিভাবে করবে? রোবটকে তোমাকে মাইক্রোফোন দিতে হবে, মাইক্রোফোন দিলে তুমি রোবটের সাথে কথা বলতে পারবা। সো মাইক্রোফোন দিলেই হবে না, এখানে সফটওয়্যার অবশ্যই লাগবে, শুধু হার্ডওয়্যার দিয়ে তো আর কাজ হয় না। সো এখানে তুমি একটা ছোট্ট একটা মাইক্রোফোন দিবা, মাইক্রোফোন দিলেই তোমার যত ধরনের সাউন্ড সিগন্যাল আছে সাউন্ড সিগন্যাল সে নিতে প্রস্তুত। এখন এই সাউন্ড সিগন্যাল হতে পারে সেটা স্পিচ, সেটা হতে পারে যে কোনো সাউন্ড। এখন তোমার অ্যাপ্লিকেশনের উপরে বেচ করে তুমি যেই সিগন্যালটা নিয়ে কাজ করবা সেটা হবে। তুমি এনএলপি ইউজ করতে পারো, হ্যাঁ, মানুষের বাংলা এনএলপি, ইংলিশ, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে তুমি কাজ করতে পারো। তখন তুমি রোবটের সাথে তোমার কথা রোবট শুনবে, সেটা শুনে বুঝে রেসপন্স করবে, ঠিক আছে? হিউম্যান মেশিন ইন্টারাকশন। এরপরে আরো কি দিতে পারো? আরো অনেক কিছু আছে, আল্ট্রাসনিক সেন্সর আছে, এটাও হচ্ছে যে অবস্টাকল অ্যাভয়েডিংস এর কাজ করে, ঠিক আছে? সো এর বাইরেও আরো অনেক সেন্সর আছে। দ্যাট মিন্স তুমি যত সেন্সর রোবটে অ্যাড করবা তুমি তত টাইপের ডেটা তুমি প্রডিউস করতে পারবা, আর যত ডেটা তোমার কাছে আসবে তত রোবটে তত নলেজ তৈরি হবে, আর রোবটে যত নলেজ তৈরি হবে রোবট তত ভালো করে এনভায়রনমেন্টকে বুঝে শুনে কাজ করতে পারবে, বেটার পারফরমেন্স করতে পারবে। এটাই হচ্ছে যে মেইন কথা। এখন নেক্সট হচ্ছে যে মুভমেন্ট, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে মুভমেন্ট। তো মুভমেন্টটা কি? মুভমেন্ট তো সব, কোনো কিছু কাজ করতে হলে আমার মুভমেন্টের দরকার, তাই না? সো আ রোবট নিডস টু এবল টু বি মুভ অ্যারাউন্ড ইটস এনভায়রনমেন্ট। যদি ফিজিক্যাল কোনো কাজ করতে চায়, ফিজিক্যাল কাজ করতে হলে অবশ্যই মুভমেন্ট লাগবে, আর ডিজিটাল কাজ করতে হলে আসলে মুভমেন্ট না হলেও চলে। ওয়েদার রোলিং অন হুইলস, ওয়াকিং অন লেগস, রোলিং অন হুইলস, আমরা এই মুভমেন্টগুলো কিভাবে দিতে পারি? এই মুভমেন্টগুলো আমরা কিভাবে দিতে পারি? আমরা চাকা দিতে পারি, চাকা। ওকে, এই হুইল যদি আমরা দেই তাহলে রোবট মুভ করবে। তারপরে যদি আমরা পা দেই তাহলে হেঁটে 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 রোবট মুভ করবে। এরপরে তুমি চাকা দিলা না, পা দিলা না, কারণ চাকা যদি দাও হুইলেরও একটা লিমিটেশন আছে, হুইল কিন্তু সব জায়গায় যেতে পারে না, ঠিক আছে? সো কিছু কিছু রোবটে আছে তুমি হুইল ইউজ করতে পারবা, কিছু কিছু রোবট আছে যে তোমার লেগ ইউজ করতে হবে, লেগ, ঠিক আছে? আবার কিছু কিছু রোবটে আছে তোমাকে পাখা ইউজ করতে হবে, প্রপেলার, ঠিক আছে? তো তিনটারই ডিমান্ড আছে, পারপাসের উপরে বেস করে তোমাকে চুজ করতে হবে কোন মেকানিজমটা তোমার দরকার, সেই অনুযায়ী তুমি চুজ করবা মুভমেন্টের অপশনটা কি হবে। পাখা প্রপেলার দুই জায়গায় কাজ করে, একটা এয়ার মিডিয়ামে কাজ করে মানে বাতাসে কাজ করবে, আর একটা হচ্ছে যে পানিতে কাজ করবে, আন্ডার ওয়াটার রোবট যেগুলো আছে। সো পানিতেও কিন্তু তুমি হেঁটে হেঁটে যাইতে পারবা না, পানির ভিতরে হেঁটে হেঁটে যেতে পারবা না, আবার আকাশে তুমি হেঁটে হেঁটে উঠতে পারবা না, ঠিক আছে? আবার চাকা দিয়েও সেম স্টাইল, চাকা দিয়ে পানিতে যাইতে পারবা না, আবার আকাশেও উঠতে পারবা না।
সো পানিতে এবং আকাশে চলাফেরা করতে হলে তোমাকে অবশ্যই প্রপেলার লাগবে, আর বাকিগুলাতে তুমি চাকা লাগাইতে পারো অথবা ওয়ে লেগস ইউজ করতে পারো। এই হচ্ছে যে মুভমেন্টের বিষয়। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, সো নেক্সট হচ্ছে যে এনার্জি। এনার্জি তুমি সেন্সর ইউজ করছো, মুভমেন্ট দিছো, বাট এনার্জি দাও নাই, তাহলে তো রোবট চলতে পারবে না। তাহলে এই রোবটের এনার্জি দেওয়ার ধরনটাও আবার ভিন্ন। তুমি যখন রোবট বানাবা কি ধরনের এনার্জি ইউজ করবা, কোন ধরনের রোবটে কি ধরনের এনার্জি ইউজ করতে হবে সেটা ফ্যাক্ট। সো রোবটও তোমরা সোলার এনার্জি ইউজ করতে পারবা, সোলার পাওয়ার। সো সোলার পাওয়ার যেই রোবটগুলা বাইরে কাজ করে, ওপেন ফিল্ড, ওপেন স্কাই, সো ওপেন স্কাই মোডে যেখানে যেই রোবটগুলা কাজ করে, সো সেই রোবটগুলোতে তুমি সোলার সেন্সর ইউজ করতে পারবা অ্যাজ এ পাওয়ার সোর্স। ঠিক আছে, তো পাওয়ার সোর্স হিসেবে। সো বলেও আবার এই ধরনের পাওয়ার সোর্স তুমি ইনডোর রোবটের ক্ষেত্রে করতে পারবা না। সো ইনডোর রোবটের ক্ষেত্রে করতে পারবা না বিকজ অফ ইনডোরে এই ধরনের কোনো সোর্স নাই, তুমি এখানে সূর্য পাবা না। সো এরপরে হচ্ছে যে লাইন, যে ইলেকট্রিসিটি গুলো আছে, লাইন ইলেকট্রিসিটি গুলা, এই পাওয়ারটা অনলি ইন্ডাস্ট্রিতে তুমি দিতে পারবা। ইন্ডাস্ট্রি লাইনে যে রোবটস গুলা কাজ করে, সেই রোবট গুলা, ইভেন যেই রোবট গুলা স্টেশনারি মিনস মুভ করে না, তার মানে তার বেসটা ফিক্স থাকে, তার বেস ফিক্স। সকল রোবট গুলাতে শুধুমাত্র তুমি লাইন দিতে পারবা। এরপরে হচ্ছে ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারি গুলা, যেগুলা মোবাইল রোবট, যেগুলা মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, সেগুলাতে তোমাদেরকে পোর্টেবল ব্যাটারি দিতে হবে। ঠিক আছে, সেটা নন রিচার্জেবল হইতে পারবে, আবার রিচার্জেবল হতে পারে, ডিপেন্ডস অন ইউ। সো এই হচ্ছে যে আমার অপশন। ব্যাটারি আমার এরকম পাওয়ার থাকতে হবে, তারপর হচ্ছে যে ইন্টেলিজেন্স, বুদ্ধি থাকতে হবে। সো এই বুদ্ধি থাকতে হবে, কেন? বুদ্ধি ছাড়া কাজ হবে না। তুমি সব করছো বাট তুমি সফটওয়্যারটা দাও নাই, তাহলে এই রোবটের কোনো ভ্যালু নাই। সো এখানে যেই প্রোগ্রামিংটা তুমি করবা, সেই প্রোগ্রামিংটা যত ভালো হবে, যত এআই ডেভেলপমেন্ট করতে পারবা, তত তোমার রোবটের ইন্টেলিজেন্সি বাড়বে। ঠিক আছে, সো এই হচ্ছে যে চারটা সামারাইজ, যে বৈশিষ্ট্য রোবটে, একটা রোবটে, এই রোবটের এই বৈশিষ্ট্যগুলো থাকা ইসেনশিয়াল। সো আমি যদি সামারি করি যে রোবট আমরা কাকে বলতে পারি, একটা সিস্টেম। ওয়েল, ইটস এ সিস্টেম দ্যাট কন্টেইনস কি আছে, সেন্সরস, কন্ট্রোল সিস্টেম, ম্যানিপুলেটর, পাওয়ার সাপ্লাই and software, all together, all working together to perform a task. সবাই একসাথে মিলেমিশে কাজ করে। একা শুধু সেন্সর কাজ করলো আর বাকিরা বসে থাকলো, তাহলে রোবটের কোনো দাম নাই, রোবট কাজ করতে পারবে না। আবার সবাই কাজ করলো বাট কন্ট্রোল সিস্টেম কাজ করলো না, তাহলে রোবটের কোনো মুভমেন্ট তো হবে না, কাজ হবে না। ঠিক আছে, সো সব ঠিক আছে, পাওয়ার সাপ্লাই নাই, তাও কাজ করবে না। দ্যাট মিন্স প্রত্যেকটা কম্পোনেন্টের তোমার উপস্থিতি থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, তো সবগুলা মিলে সবাই একসাথে কোন একটা টাস্ক পারফর্ম করে, এটাই হচ্ছে যে রোবট। এটাই যদি আমি সামারি করে থাকি। এখন এখানে কিছু বেসিক রোবট তোমরা দেখতে পাবা, যেগুলা বিগিনার লেভেলের রোবট, এগুলা এডুকেশনাল বিগিনারদের জন্য, এইটা দিয়েই শুরু করা হয়। রোবোটিক্সে তুমি চাইলেই তো আগে এই বিশাল বড় রোবট তৈরি করতে পারবা না, সো তোমাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। সো এগুলো হচ্ছে যে বেসিক রোবট, যেগুলো দিয়ে আমরা স্টার্ট করি, রোবোটিক্স টেকনোলজিটা আমরা স্টার্ট করি। এইটা এখানে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট,
obstacle avoiding robot, line following robot. এই 3 টাইপস অফ রোবটস খুবই বেসিক এবং খুবই পপুলার তিনটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। সো লার্নিং পারপাসে ফর বিগিনার এই তিনটা ক্যাটাগরিতেই হচ্ছে যে লার্নিংটা শুরু হয়। তো এই তিনটা রোবটের ক্ষেত্রে 80% সেম মেকানিজম, প্রোগ্রামিং 80% সেম। সো তুমি যদি যে কোনো একটা এখানে ডেভেলপ করতে শিখে যাও তাহলে ফর এক্সাম্পল তুমি অবস্টাকল অ্যাভয়েডিং রোবটটা তুমি বানানো শিখছো, সো ইউ ক্যান মুভ হ্যান্ডেড কন্ট্রোল রোবট, ওয়েদার ইউ ক্যান মুভ টু লাইন ফলোইং রোবট, জাস্ট উই নিড চেঞ্জ সেন্সরস। সো এখানে অবস্টাকল সেন্সর ইউজ করা হয়েছে, এখানে লাইন ডিটেকশনের সেন্সর ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে কমিউনিকেশনের জন্য সেন্সর ইউজ করা হয়েছে। ডিফারেন্স হচ্ছে সেন্সর, কন্ট্রোল মেকানিজম কিন্তু সেম। এখানেও যেভাবে মোটর ঘুরে এখানেও সেভাবে মোটর ঘুরে, এখানেও সেভাবে মোটর ঘুরে, ঠিক আছে। এখানেও আরডিনো আছে, এখানেও আরডিনো আছে, এখানেও আরডিনো আছে, পাওয়ার সাপ্লাই এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তো সেম বাট কিছু সেন্সর যখন তুমি চেঞ্জ করবা তখন তোমার প্রোগ্রামিং এ কিছু চেঞ্জ আসতে হয়। সো সেটা 20 থেকে 30% চেঞ্জ, দ্যাট মিনস 70 to 80% সেম থাকে। সো আমরা এই কোর্সে আমরা যে কোনো একটা রোবট আমরা বানাবো, এটা প্রথম ক্লাসে বলছি কিনা আমার মনে নাই। সো আমাদের আরো 4 মাস সময় আছে, এই 4 মাসে ফাইনালের আগে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা ল্যাবে কাজ করব, শিখবো, দেন আমরা একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করব। এখন তোমরা এখানে কিছু ভিডিওস আছে, কিছু তোমরা একটু কনফার্ম করো সাউন্ড শোনা যায় কিনা, সাউন্ড শোনা যায় কিনা। জি স্যার, শোনা যায় স্যার। সো এটা হচ্ছে যে আসিমো, হোন্ডার হিউম্যানয়েড রোবট, আসিমো রোবট। সো এটা একটু দেখো, এখানে তোমাদের দেখবা কি কাজ করে, কিভাবে করে, কি ধরনের কি ধরনের অ্যাপ্লিকেশন আছে, এবং তোমরা থিঙ্ক করবা, বোঝার চেষ্টা করবা কি ধরনের টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, কি ধরনের সেন্সর এখানে ইউজ করা হয়েছে। Was created by Honda's research and development subsidiary. Allowed to build their top secret robotics laboratory. Japan is a worldwide leader in the development of
Osmo is the country's crowning achievement. Engineers continue to robot can think and act on its own without human intervention. That's made possible by sensors that replicate our five senses. Osmo's head captures microphones and uses them to listen and engage in conversation. Two cameras work as scans people's requests and takes appropriate actions. Osmo also has a sophisticated sense of touch. Its fingers can make subtle movements like a person's. Sensors are embedded in the fingertips too. They can gauge the hardness of an object like human fingers do. Robots use a mix of melted stone to grab things. But Osmo exerts more power to open a tightly sealed water bottle than this with a tongue. Artificial intelligence uses information from the fingertip sensors to adjust the movement. The developers ultimately is for Osmo to be a valuable partner that created Osmo, watching animated shows about robots. Sensors in Osmo's waist measure the robot's angle. It leans slightly to compensate, forward or back, side to side. That's how it stays perfectly balanced in the air. Osmo has been evolving ever since development began in 1986. ওকে, ইটস ডান। সো এটা হচ্ছে যে সিমো রোবট ছিল। এটা একটা হিউম্যানয়েড রোবট, এআই এনাবল। তো এটা অনেক আগের রোবট, অ্যাকচুয়ালি 20 বছর আগের রোবট। এরপরে হচ্ছে যে এটা দেখো নাও রোবট, এটা খুবই ছোট ভিডিও। এটা খুবই ছোট, 1.5 ফিটের একটা রোবট নাও। এটা হচ্ছে যে হিউম্যানয়েড রিসার্চের জন্য ব্যবহার করা হয়। হিউম্যানয়েড রোবট কিভাবে কাজ করে, কিভাবে মুভ করে, কিভাবে কথা বলে, সেইগুলো রিসার্চ সেন্টারের জন্য এটা ইউজ করা হয়। Wow, what is that thing flying on the ground? Hello now 79. Hello now 41. Have you seen my Roberta? Oh, I don't know. I am sorry.
ওকে, সো এটা হচ্ছে যে নাও ছিল, এখানে টোটাল 17 ডিওএফ রয়েছে এই রোবটে। 17 ডিওএফ মানে হচ্ছে 17টা জয়েন্ট আছে টোটাল। ভয়েস রিকগনিশন, কম্পিউটার ভিশন, ব্যালেন্স, অবস্টাকল অ্যাভয়েডেন্স, আল্ট্রাসনিক সেন্সর, টাচ সেন্সর, ঠিক আছে, ফোর্স সেন্সর, এগুলো সবই হচ্ছে যে মাইক্রোফোন, স্পিকার সবই এখানে আছে। এরপরে এটা একটু দেখো, এটা হচ্ছে টেনে দিচ্ছি, এটা ভ্যালগারি, এটা মোস্ট রিসেন্ট ইনোভেশন। ভ্যালগারি তোমরা জানো যে নাসার যে স্পেস সেন্টারগুলো আছে, সেন্টারগুলোতে ইন্টারন্যাশনাল, সো ওইখানে বিভিন্ন মানুষ কাজ করে বাইরে। সো এটা হিউম্যান সাইজ রোবট তৈরি করা হচ্ছে এবং হিউম্যান ক্যাপাবিলিটি, দ্যাট মিনস অনেক শক্তি থাকবে এবং মেশিনারিজ নিয়ে কাজ করবে। সো এটা স্পেস সেন্টারের জন্য ডেভেলপ করা হয়েছে, যাতে স্পেসে কাজ করে মানুষের ইয়ের জন্য, মানুষের সাথে কাজ করে আর কি। After a series of electromechanical upgrades and a software partnership with it, the Valkyrie platform is now a core robotic platform in the NASA Space Robotics Challenge. The Valkyrie robot measures about 6 feet in height and weighs 290 pounds. Valkyrie is a 32-degree of freedom walking robot featuring 2 legs, 2 arms, a neck, and a waist. Valkyrie utilizes the multi-sense SL in its head, anterior hazard cameras, multiple lowered microstrain ADU sensors, and ATI multi-axis torque sensors. ওকে, সো আমরা নেক্সট যাব। এটা হচ্ছে ডিবট। ডিবট রোবটটা এটা আমার বানানো ছিল। সো এটা হিউম্যানয়েড রোবট, এটা 4 ফিট সামথিং। তোমরা রোবোটিক্স ল্যাবে গেলে তো দেখতে পারবা। তো এটা ড্যাফোডিলের ফান্ডেই বানানো হয়েছিল প্রায় 7 বছর আগে, 2016 সালে। তো 7 বছর আগে। তো এটার কিছু ডকুমেন্টারি এখানে আছে। এটা হচ্ছে যে তোমার 31 মোটর জয়েন্ট আছে, 31 সব মিলে সে কথা বলতে পারে, মুভ করতে পারে, ঠিক আছে। সো এখানে কিছু কাজ করার সময় কিছু ভিডিও দেওয়া হয়েছিল, এটা তোমরা একটু দেখো, টেনে দিচ্ছি। এগুলো হচ্ছে যে এই টোটালটাই হ্যান্ডমেড, পুরাটাই হচ্ছে যে রোবটটা হ্যান্ডমেড করা ছিল। Sure. Hello everyone. I'm Arhan Kibas, Panglimang Exam Classic and Archive Lesson. I can also put my lecture.
সো এটা আরো অনেক ভিডিওস আছে ইউটিউবে, ডিবট রোবট ড্যাফোডিল বা এরকম কিছুতে সার্চ দিলে অনেকগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আই থিঙ্ক আসিমো আছে। আসিমো তোমরা জানো, আসিমো অনেক ভাইরাল একটা রোবট ছিল। তো এটা হচ্ছে এআই রোবট, সো ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে এনএলপি ইউজ করে হচ্ছে যে এই রোবটটা তৈরি করা হয়েছিল যাতে কনভারসেশন করা যায়। তো এরকম তো এটা হচ্ছে মানুষের যে এক্সপ্রেশন আছে সেটাকে মিমিক করা হয়েছে, মানুষের যে ফেশিয়াল এক্সপ্রেশন গুলো আছে সেগুলোকে মিমিক করে, এতে খুবই ন্যাচারাল ওয়েতে মানুষের সাথে কনভারসেশনের সময় যাতে মানুষ ফিল করে যে মানুষের সাথেই কথা বলতেছি, এবং সেটা যাতে রোবট যখন ইমোশন গুলো বুঝে এবং এই ইমোশন গুলা বোঝার সাথে সাথে সে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারে। তো এটাও একটা বড় ধরনের ইনোভেশন ছিল। তো আই থিঙ্ক এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। কিছু ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে রোবোটিক্সের যেই, আমি তো ম্যাক্সিমাম হিউম্যানয়েড টাইপের সবগুলো দেখাইছি। সো পরবর্তীতে আমি অন্য এক্সাম্পল গুলো দেখাবো, ঠিক আছে? তো ইন্ডাস্ট্রিয়াল রোবট, তারপরে মোবাইল রোবট, ঠিক আছে, এই রোবট গুলো আমি দেখাবো পরবর্তীতে। আজকে আমরা শেষ করতে পারি, বিকজ টাইম শেষ, আর একটা ক্লাস শুরু হবে। তোমরা কি প্রথম ক্লাসের যে ইনফরমেশন গুলো শেয়ার করলাম বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট, কিছু ইনফরমেশন রোবোটিক্স কি এবং রোবট কাকে বলে, এবং কিছু ভিডিওস দেখাইলাম যাতে তোমরা কিছু ইনফরমেশন গেট করতে পারো যে রোবটের বাইরের দেশে বা আদার সাইডে রোবোটিক্স নিয়ে কি হচ্ছে। ঠিক আছে, অনেকে আমরা জানি না, দেখি না, সার্চ করি না, তাই জানি না। বাট রোবোটিক্স হচ্ছে যে রাইট নাও ওয়ার্ল্ড লিড দিচ্ছে রোবোটিক্স, ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে রোবোটিক্স। ঠিক আছে, সো তুমি ইন্ডাস্ট্রিতে যদি যাও, অটোমেশন ইন্ডাস্ট্রি, যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, এভরি মানুষ কম, রোবট বেশি। ঠিক আছে, সো রোবটের অ্যাপ্লিকেশনের অভাব নেই, এখন সবকিছুই রোবোটিক্সে চলে আসতেছে, এভরিথিং। এখন বাসাবাড়িতেও দেখবা যে মডিউলার রোবট চলে আসতেছে, সো ক্লিনিং রোবট থেকে শুরু করে, সো সবকিছুতেই হচ্ছে যে রোবটের অ্যাপ্লিকেশন হবে। ওকে, কেউ একজন কোশ্চেন করতে যাচ্ছিল? Any question? কোনো কোশ্চেন নাই?